আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, 9 জনের মৃত্যু। শিক্ষকদের মার্চ টু সচিবালয় শুরু, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে অনড় শিক্ষকরা। রাজধানীতে জামাতের বিশাল মানববন্ধন, রংপুর সহ 8 বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি। মেলোনিকে সুন্দরী তরুণী বলে প্রশংসা ট্রাম্পের, মন্তব্যে আলোড়ন গাজা শান্তি সম্মেলন। যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে দিশেহারা ভারত, টেক্সটাইল রপ্তানি হচ্ছে ইউরোপমুখী। ক্ষুদ্র কেপ ভার্দের পূরণ হলো বিশ্বকাপ খেলার স্বপ্ন, হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস আশঙ্কা করছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থল ঘিরে রেখেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, তবে আশপাশে ভিড় করছেন উৎসুক জনতা। বিকেল 5টার দিকে নতুন করে 4টি অ্যাম্বুলেন্স ভবনের ভেতরে প্রবেশ করে, যদিও ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। উপস্থিত স্বজন ও স্থানীয়দের ধারণা, ভেতরে আরও মরদেহ উদ্ধার করা হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মতে, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার সময় বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় হতাহতদের মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার ফাইটারদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। বর্তমানে মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে রাজধানীতে শুরু হয়েছে মার্চ টু সচিবালয় কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে জড়ো হন। শুরুতে দুপুর 12টায় কর্মসূচি শুরুর ঘোষণা থাকলেও পরে তা পিছিয়ে বিকাল 4টায় শুরু হয়। শিক্ষকরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। শিক্ষা ভবন মোড়ের আগে হাইকোর্ট মাজার গেটে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে দোয়েল চত্বর যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি পুলিশের জল কামানো প্রস্তুত রাখা হয় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায়। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করবেন না। তাদের মূল দাবি হল মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। শিক্ষক নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গণমানুষের 5 দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়ক জুড়ে মঙ্গলবার 14 অক্টোবর বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার, ফেস্টুন হাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেন। বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তারা সতর্ক করে বলেন, যদি নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে। আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক, নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না। তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি, তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো, জাতীয়টাতে করলে তো সব ফেল। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছিলাম, সেখানেও একই রকমের কথা, যে প্রচন্ড চাপ কোন একটি দলের লোকদেরকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা বলতে চাই, কোন একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যেই নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে,
এইতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। অন্যদিকে রংপুরকে প্রদেশ ঘোষণা এবং ৮টি বিভাগকে পৃথক প্রদেশে রূপান্তরের দাবি জানিয়েছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বৈষম্যমূলক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে প্রাদেশিক কাঠামো গঠন এখন সময়ের দাবি। মঙ্গলবার ১৪ অক্টোবর দুপুরে রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। রংপুরকে প্রদেশ ঘোষণা করতে হবে। এই আগামীকালকে যারা করতেছেন জুলাই, তখন আমাদের বৈষম্য দূর করার জন্য রংপুরকে প্রদেশ ঘোষণা সহ 2 ভোট, এক ব্যক্তির 2 ভোট, প্রাদেশিক পার্লামেন্ট, প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় ফেডারেল সরকার এবং আমাদের শ্রেণী পেশার লোকের প্রতিনিধিত্বের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমাদের রংপুরের 8টি জেলা নিয়ে রংপুরকে প্রদেশ বাস্তবায়নের দাবিতে বিগত 20 বছর যাবত আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের রংপুরের 8টি জেলার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা, চাকরি সহ বিভিন্ন দিক থেকে আমরা আজ চরম বৈষম্যের শিকার। ত্বরান্বিত করা প্রত্যয় রংপুরবাসীকে ধর্ম বর্ণ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে জোরালো আন্দোলন করার। কিন্তু দুঃখের বিষয়, সরকার রংপুরকে অদ্যাবধি প্রদেশ ঘোষণা করেনি। সেই সাথে আমরা 30টা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি, গ্যাস আসেনি, শিল্প কারখানা গড়ে উঠেনি, বেকার সমস্যা, ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের দেশ শাসনেও রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ও সমাজ শক্তির অংশীদারিত্ব সাংবিধানিক নিশ্চিত করতে হবে, যা মূলত কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলবে। শুধুমাত্র রাজনৈতিক দল কর্তৃক বিদ্যমান সমাজের গণ আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব হচ্ছে না। দলকেন্দ্রিক গণতন্ত্র চর্চার পরিধি আরও সম্প্রসারিত গণতন্ত্র করতে হবে, অর্থাৎ অংশীদারিত্বের গণতন্ত্র, পার্টিসিপেটরি ডেমোক্রেসি ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করাই হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। এই ধরনের রাজনীতি ব্যবস্থাপনা রাষ্ট্রকে অন্তর্ভুক্তিমূলক করবে এবং সমাজের সকল অংশের মানুষের আত্মবিকাশ ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের সুযোগ নিশ্চিত করবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা নতুন ধারার রাজনীতি, নতুন বাংলাদেশ গড়বে। মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে বিশ্ব নেতাদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার 13 অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনে আরব ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগ দেন ট্রাম্প। সম্মেলনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরী তরুণী বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, আমাদের একজন তরুণী আছেন, সুন্দরী তরুণী। যুক্তরাষ্ট্রে আমি কোনো নারীকে সুন্দরী বলতে পারবো না, কারণ সেখানে আপনি কাউকে সুন্দরী বললে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তার এই মন্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। সম্মেলনে মেলোনি ছিলেন একমাত্র নারী নেতা। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সমাধান খুঁজতে আয়োজিত এই বৈঠকে তার উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছিল। তবে ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক আলোচনার বাইরে গিয়ে ব্যক্তিগত প্রশংসায় পরিণত হওয়ায় তা নিয়ে সমালোচনা ও কৌতুক উভয়ই ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন তুললেও তিনি ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্যে হালকা রসিকতার সুর এনেছেন। যুক্তরাষ্ট্রে 50% বাড়তি শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় ইউরোপীয় বাজারের দিকে ঝুঁকছে ভারতের টেক্সটাইল খাত। নতুন ক্রেতা খোঁজার পাশাপাশি বিদ্যমান মার্কিন ক্রেতাদের ছাড় দিয়ে রপ্তানি টিকিয়ে রাখার চেষ্টা করছে তারা। গত অগাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর দ্বিগুণ শুল্ক আরোপ করেন। এটি ভারতের যে কোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ শুল্ক হার হিসেবে বিবেচিত হচ্ছে। পোশাক, গয়না থেকে শুরু করে চিংড়ি পর্যন্ত বিভিন্ন পণ্যের রপ্তানিতে এর সরাসরি প্রভাব পড়েছে। মুম্বাইয়ের এক রপ্তানিকারক জানিয়েছেন তার প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের বাজারে বহুমুখী রপ্তানির উপর জোর দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন ইইউ এর সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি হলে ভারতের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। তবে ইউরোপীয় ইউনিয়নের কঠোর রাসায়নিক মানদণ্ড, পণ্যের লেবেলিং এবং নৈতিক উৎস নিশ্চিতকরণের নিয়ম মেনে চলতে হচ্ছে ভারতীয় রপ্তানিকারকদের। ভারতের পোশাক রপ্তানিকারক মালিকদের সংগঠন ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রাহুল মেহতা জানিয়েছেন, রপ্তানিকারকরা এসব মানদণ্ড পূরণের লক্ষ্যে উৎপাদন স্থাপনার আধুনিকায়ন করছেন।
আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত মাত্র 10টি দ্বীপ নিয়ে গঠিত ক্ষুদ্র রাষ্ট্র কেপ ভার্দে ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছে। জনসংখ্যা মাত্র 5 লাখের কিছু বেশি, যা বাংলাদেশের রাজধানী ঢাকার তুলনায় প্রায় 95% কম। তবুও এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে সোমবার প্রাইয়ায় অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্দে 3-0 ব্যবধানে হারিয়েছে এসওয়াতিনিকে। এই জয়ের ফলে তারা গ্রুপ ডিতে 10 ম্যাচে 7 জয় ও 23 পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। একই গ্রুপে আফ্রিকার পরাশক্তি ক্যামেরুন 19 পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং লিবিয়া 16 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য সমতা বিরাজ করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার মোড় ঘুরে যায়। 48 মিনিটে 6 গজ দূর থেকে গোল করে স্বাগতিক ফরওয়ার্ড ডেলন লিভরামেন্তো দলকে এগিয়ে নেন। এবার ক্রিকেটের খবর। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে 5 উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে 81 রানের ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। এখন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির সামনে একমাত্র লক্ষ্য ধবল ধোলাই এড়ানো। মঙ্গলবার 14 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হওয়া এই ম্যাচ সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। ওয়ানডে সিরিজের আগে 3 ম্যাচে টি20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।